পকোড়া মানেই আমাদের জিভে জল, সে ছোটই হোক আর বড়। এই রান্নাটা করেছিলাম অনেক দিন আগে, মার্চ মাসের 8 তারিখ। কতদিন পরে এটা আমি দিচ্ছি। তো এর জন্য পকোড়ার জন্য কি কি লাগে এটা আমরা সবাই জানি। মাংসকে কেটে নিয়েছি, এবার পেঁয়াজ নিলাম, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে আরও বেশি ভালোবাসেন তারা এখানে কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে নেবেন। তারপর একটা মশলা বানিয়ে নেবেন। মাংসটা ধুয়ে তার উপরে দিয়েছি একটু চালের গুঁড়ো, একটু ময়দা, একটু বেসন। অন্যান্য দিন অনেক সময় কর্নফ্লাওয়ার দিই বেশি করে, আজকে একদম সামান্য একটু দিয়েছি কারণ কর্নফ্লাওয়ার বাড়িতে ছিল না। আর দিলাম লেবুর রস। তারপর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, দেখেছিলেন তো কি কি দিয়েছিলাম, ব্যাস ওটা দিয়ে দিলাম। এবার দেব দই। আপনারা বলবেন পকোড়াতেও আবার দই? আরে বাবা হ্যাঁ দেবেন, লেবু, দই আর ভিনিগার যতটা দেবেন তারপর মেখে রাখবেন, সেই হিসেবে মাংসটা আপনার নরম হবে। এবার দিলাম সামান্য একটু সয়া সস। সয়া সস আমরা জানি আমাদের এই ধরনের যে কোনো রান্নার স্বাদটা অনেক অংশে বাড়িয়ে দেয়। এবার যত্ন করে মাখতে হবে। আমার মনে হয়েছিল সয়া সসের পরিমাণটা কম, তাই একটু দিলাম। চাইলে এখানে কয়েক ফোঁটা রিফাইন তেলটাও দিতে পারেন। এবার দিয়ে নেব সামান্য একটু টমেটো সস, মেথি পাতা, আর দিয়েছি তন্দুরি মশলা, লঙ্কার গুঁড়ো আর একটু খালি গরম মশলা। এবার এটাকে আবারও ভালো করে মেখে নেব। সাধারণ পকোড়াতে তন্দুরি না দিলেও কোনো দিন মাঝে মধ্যে পকোড়া ভাজার সময় তন্দুরি মশলাটার ব্যবহার করবেন, রান্নার স্বাদটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। এই মেরিনেট করা মাংসকে রেখে দেবেন বেশ খানিকক্ষণ। আমি বেশিক্ষণ রাখিনি, কিন্তু আপনারা পারলে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখবেন, তাহলেই দেখবেন খেতে কতটা অপূর্ব হয় আর কতটা নরম হয় মাংসের ভেতরটা। তেল গরম করে তার মধ্যে ভাজতে শুরু করলাম। প্রথম থেকে ভাবছিলাম আজকে কি করব, তাই ভাবলাম একটু যদি পকোড়া করে ফেলি ভালোই হয়। বাড়িতে 1-2 জন আসার কথা ছিল, তাদের জন্যই এনে রেখেছিলাম মাংসটা, কিন্তু শেষ অবধি আর তারা আসেনি, তাই ভেজে খেলাম নিজেই। ভাজা হয়ে গেছে এক পাশ, তো আবারও আরেক পাশ উল্টে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হয়ে গেছে একটা পাশ, আরও একটা পাশ উল্টে দিলাম। এই পকোড়া আমরা আজকাল সবাই ভাজতে জানি, সবাই ভাজিও ঘরে কম বেশি, কারণ এই 8টা পিসের দামই দোকানে নিয়ে নেবে 80 টাকা, অথচ 80 টাকার মাংস কিনে আনলে অনেকগুলো পকোড়া বাড়িতে ভেজে সুন্দর করে খাওয়া যাবে সবাই মিলে। তবে হ্যাঁ, এত তেলে ভাজা তো এগুলো বেশি না খাওয়াই ভালো। আমি যেদিন খেয়েছি সেদিন দেখাইনি, আর একবার আজকে আপনাদের রান্নাটা রেকর্ডিং করতে করতে অর্ধেক খেয়ে ফেললাম মনে হচ্ছে, জিভে জল চলে আসছে বারবার। আমার হয়ে গেছে ভাজাটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং হয়েছে, আর প্লেটেও আমি দিয়ে নিয়েছি। শুধু পকোড়াটা খাবো কি দিয়ে, সবসময় কি আর টমেটো সস দিয়ে ভাল লাগে? তাই একটা মেয়োনিজ বানিয়ে নেব। তার জন্য রসুন দিলাম, লঙ্কা দিলাম আর দিলাম ডিম। এবার গ্রাইন্ডারের মধ্যে কাঁচা লঙ্কা আর ওই ভাজা লঙ্কা, রসুন আর ওই ডিমটা দেওয়ার পরে আমি ওটাকে বাটবো। এবার আবারও কিছুগুলো পকোড়া আমি তুলে বসিয়ে দিলাম ভাজার জন্য, কারণ পকোড়া ভাজলে কি আর অত অল্পতে হয়, একটু বেশি করে না হলে। আবারও ভাজা হয়ে গেল আমার। এদিকে যেটা রেডি করে রেখেছিলাম সেই রেডিটার মধ্যে দিয়ে নিলাম একটু গোলমরিচের গুঁড়ো, একটু চিনি আর একটু টমেটোর সস, লেবুর রস। এখানে কিন্তু আপনারা একটু আমুল দুধ দেবেন, আমিও দিয়েছি কিন্তু সেটা পরে দিয়েছি, দেখানো হয়নি। সামান্য মেয়োনিজ দিয়েছি আর সামান্য দই দিয়েছি। তারপর এটাকে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে এটা আমাদের। দ্বিতীয়বার যে মাংসটা বসিয়েছিলাম সেটাও দেখুন প্রায় হয়ে এসেছে, রং সুন্দরভাবে পাল্টে গেছে। এবার শুধু খুন্তির সাহায্যে আলতো করে ভালোবেসে উল্টে দেওয়ার পালা। পকোড়াগুলো কিন্তু প্রায় রেডি, আমার কিন্তু জিভ দিয়ে প্রায় জল চলে আসছে। ভাজাও কিন্তু হয়ে গেল প্রায়, এবার শুধু সাজিয়ে নেওয়ারই পালা। এদিকে মাংসটাও ভাজা রেডি হয়ে গেছে, শসা কেটে নিয়েছি, মেয়োনিজ থালার ধারে সাজিয়ে দিয়েছি, দেখতে কেমন লাগছে। এবার আবারও পেঁয়াজ কাটার পালা। তারপর একেবারে শেষে দেখাচ্ছি সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে। কি কেমন হলো, জিভে জল আসছে তো?